করেন। রাইট। আচ্ছা, শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। এট ফার্স্ট আমি তোমাদেরকে গতকাল একটা মেসেজ দিয়েছিলাম একটা বিষয়ে, সেটা হচ্ছে যে মানে ফর্মালি তোমাদেরকে বলেছিলাম একটা ফিনান্স খাতা রেডি করতে, এবং ওই ফিনান্স খাতাটা আমি চেক করবো বলছি। আশা করি এর মধ্যে সবাই করে ফেলেছো। এবং ফিনান্সে যেহেতু আমাদের ম্যাথমেটিক্সের অনেকগুলো বিষয় আছে, ফার্স্ট পেপার পুরোটাই অনেকটা আমাদের ম্যাথমেটিক্স। যদিও আমরা এখন ম্যাথের মধ্যে জয়েন করি নাই, তারপরেও হয়তো বা কয়েকটা ক্লাস পরে আমরা ম্যাথে জয়েন করব, তখন আমরা হয়তো বা বোর্ডে চলে যাব সরাসরি। তো তার আগে এখন আমি একটু তোমাদের খাতাটা একটু চেক করব যে খাতার মধ্যে তোমরা আসলে কি রেডি করছো কিনা, প্লাস হচ্ছে যে আমি গত ক্লাস পর্যন্ত যে ইনফরমেশনগুলো টিপসগুলো ফাইন্যান্সের উপর বেস করে দিয়েছি সেগুলো কি খাতার মধ্যে তোলা হয়েছে কিনা। আমি একজন সাউন্ড আসছে কেয়া, তোমার বাসা থেকে মনে হয় সাউন্ড আসছে। আচ্ছা, রিচি রিচি একটু খাতাটা দেখাবা। রিচি খাতাটা একটু দেখাও। কি লিখছো একটু দেখি স্যার। কয় পৃষ্ঠা লেখা হয়েছে ফিনান্সে? সাউন্ড 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 পৃষ্ঠা। আচ্ছা, যাই হোক, খাতা রেডি করছো। সো আজকে থেকে এই খাতাতে নোট ডাউন করবা অনলি ফাইন্যান্সের যত কাজ, একদম অ্যাসাইনমেন্ট হতে শুরু করে যা যা থাকবে, ডেট লিখে উপরে জাস্ট হচ্ছে প্রতিদিনের ক্লাসের উপরে ডেট লিখবা এবং যা যা লেখার এখানের মধ্যে লিখবা, ঠিক আছে? হ্যাঁ, মারিয়ার খাতাটা একটু দেখবো। একটা মিনিট মারিয়া, একটা মিনিট। আচ্ছা, দেন দেন না, তোমাকে তো তুমি তহবিল বন্টন, কিন্তু আমি এরপর অনেক ইনফরমেশন দিয়েছি তোমাকে, আইন সম্পর্কিত অনেক কথা বলেছি গত ক্লাসে। তারপর হচ্ছে যে তোমাদেরকে গতকাল আমি ছেলেদের একটা ভিডিও আপলোড করছি তোমাদের এখানের মধ্যে। এটার কারণটা হচ্ছে ছেলেদের তোমাদের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে ছেলেদের ক্লাসে, আবার হচ্ছে ওদের কোয়েশনের কারণে ওদের লিকুইডিটির সাথে যে রিলেশনশিপগুলো আমি যেই আপ এন্ড ডাউন দিয়ে কিছু সম্পর্ক ক্লাসে আলোচনা করেছি, সেগুলো কিন্তু তোমরা পেয়েছিলে। সেগুলো তোমরা একটু লিখে রাখবা যাতে ইন ফিউচারে তোমার কাজে আসে, ঠিক আছে? অরিনের খাতাটা একটু দেখো, অরিনের খাতাটা একটু দেখো। অরিন, এটা কি শুধু ফিনান্সের জন্য? অরিন, একটু সাউন্ডটা ওপেন করো। এটা কি শুধু ফিনান্সের জন্য কিনা? স্যার, আচ্ছা অনেক আগে রেডি করা। আচ্ছা আচ্ছা, এখানে আমি বাংলা দেখতে পাচ্ছি অরিন, আমি বাংলা দেখতে পাচ্ছি। স্যার বাংলা? হ্যাঁ, বাংলা মনে হয়। বাংলা ইয়ে দিয়ে তুমি কোথায়? বাংলাদেশে ব্যাংক স্যার। না না না, বাংলাদেশের ব্যাংক। আগের পৃষ্ঠায় যাও, একটু আগের পৃষ্ঠায়, আগের পৃষ্ঠায়। হ্যাঁ, স্যার একটু এটা খাতা, হ্যাঁ হ্যাঁ, এই যে বাংলা দেখছো, বাংলা জি ব্যবস্থাপনা স্যার। ঢুকে গেছে। এটা হতে পারবে না, ঠিক আছে? তখন খাতা বানাইনি হয়তো শুধু। এটা এখান থেকে রিমুভ করবা। নেক্সট নেক্সট, আর এই ধরনের প্রবলেম থাকলে এগুলো সলভ করবা, ঠিক আছে? সবকিছু আসছে তোমার, প্রত্যেকটা ক্লাসের ইনফরমেশন এখানে আসছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার কালকে যে পড়াইছেন ওটাও লিখছি। গুড, ভেরি গুড। আচ্ছা, শাহানাজ, শাহানাজ একটু, শাহানাজ। শাহানাজ। জি স্যার। কই দেখি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ম্যাডাম? দাদা আজকে আসে নাই, একদম জানি না, হতে পারে, আমি জানি না, শিওর না। এক্সাম আছে, হতে পারে। শিওর না, আমি শিওর না তো। আচ্ছা আচ্ছা, আজকে 20 মিনিট করছে, 20 মিনিট করছে। হ্যাঁ হ্যাঁ, আমি 5 মিনিট আগে ছাড়বো। আমি রোজা। ও তাই, রোজা রাখছেন? ওই যে আখিরি সাহার সিনহা। ও আচ্ছা আচ্ছা, এটা না গতকাল চলে গেল। এই শাহানাজ একটু ওপেন করো, তোমাকে ইয়েটা দেখি না, কি ব্যাপার? খাতা দেখাতে হবে তো।
গতকাল আমি বুফে বুফে পরে কথা হবে বন্ধুরা আপনার সাথে, সবাই আপনার সাথে পরে কথা হবে এগুলো নিয়ে। বন্ধুরা সবাই একসাথে হয়ে তাই না? তাই এগুলো করেন। এই শাহনাজ জি স্যার। কোথায়? তোমার খাতা দেখতে এতক্ষণ লাগলে আমি বাকিদের কিভাবে পড়াবো? মাইমুনা বাদ দাও, দেখানো দরকার নেই। মাইমুনা এতক্ষণ সময় আমি দিতে পারবো না। মাইমুনা কোথায়? স্যার আমি খাতা বানাবো, এখনো বানানো হয়নি, তবে আমি একটা খাতার মধ্যে এখন সবকিছু সানিকা কোথায়? করতেছি। সানিকা খাতা সানিকা নিলে আমি সানিকা সানিকা স্যার আমি বানাইছি। নেক্সট লেখা কোথায়? লেখা দেখাও। স্যার লেখা মাত্র 2 পেজ লিখছি। ওগুলো দেখাও, 2 পেজ দেখাও। আর এক পেজ কোথায়? আরে বাবা, এটাকে 2 পেজ বলে? স্যার আমি আরো লিখবো, আজকে শেষ করে আমি ফেলবো। আমি অজুহাত শুনতে পছন্দ না আমার, ঠিক আছে? অজুহাত দিবা না, কাজ করবা, সেটাই বেটার। অজুহাত না দিয়ে কাজ করো। আচ্ছা ইলমা, ইলমা ইলমা হারিয়া, বুঝি নাই আমি। আমি সাউন্ড শুনতে পাচ্ছি না। আমি নানু বাসায় শুনতে পারি না। তুমি নানুর বাসায় ওই জন্য লিখতে করতে পারো না, বেশ ভালো করেছো। তারপর হচ্ছে জাফরিন, জাফরিন জাফরিন জি স্যার। কই? আটজন স্টুডেন্ট নিতে স্যার এমসিকিউ পরীক্ষা দেবে গুগল ফর্মে। হ্যাঁ, এখন ওদেরকে গুগল ফর্মে পরীক্ষা দিতে হবে। প্রিন্সিপাল স্যার বলছে আইডি গুলো এখন আপনার কোশ্চেন তো স্যার এখন দেওয়া আছে, আমারটাও স্যার দেওয়া আছে আপনার স্যার। সাউন্ড অনেক বেশি। স্যার হারিয়া, স্যার স্যার শুনুন এমসিকিউ স্যার আরে তোমার বাসা দেখানো লাগবে না, তোমার খাতা দেখাও। নেক্সট নেক্সট দেখো না খাতা কোথায়, ও দেখাচ্ছে কোথায়। আচ্ছা ঠিক আছে, এরপরে এরপরে আর কাছে কে আছে? এরপরে আছে তাসিন। এই মেয়েটা কোত্থেকে উদয় হইল? তাসিন স্যার আমি তো দিন ছুটিতে ছিলাম। ছুটিতে ছিলে, এটা কি জানাইছো আমাকে? স্যার আমি তো ক্লাস টিচারকে বলছিলাম। আমি তো ক্লাস টিচার, আমাকে জানাই নাই। ক্লাস টিচারকে জানালে তো হবে না। আমি তোমাকে বলছিলাম যে আমাকে জানাইতে হবে, ঠিক আছে? আমাকে তো তোমাকে ফোনও করতে হবে না, কিছু করতে হবে না। একটা মেসেজ লিখতে মনে হয় 2 সেকেন্ডের দরকার, ওটা এত পাঠাইতে পারো নাকি? স্যার আমি না আসলে জানতাম না যে আপনাকে বলতে হবে, আমি তো এখন ভাবছি কথা হচ্ছে class খাতা teacher-কে তৈরি বলতে করছেন হবে। কিনা সেটা বলেন। খাতা তৈরি করছেন অর ইয়েস অর নট? স্যার এখনো করিনি। কেয়া 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 কোথায়? কেয়া শুনতে পাচ্ছ? হ্যাঁ কেয়া খাতা দেখাও। হ্যাঁ খাতা দেখাও। খাতার হ্যাঁ, এটা কি শুধু ফিনান্সের জন্য? হ্যাঁ ভেরি গুড, ডেট ওয়াইজ লিখে রাখছো, চমৎকার, ভেরি গুড গুড। তবে মনে হয় ফুল আসে নাই না, গত ক্লাস পর্যন্ত আসছে? গত গত ক্লাস পর্যন্ত কি আসছে সব ইনফরমেশন? না স্যার, আমি যেগুলো সো সবাই একটু শুনো আমি কি বলছি, আমার কথা স্মুথলি শোনা যাচ্ছে কিনা অরিন একটু বলো। অরিন স্মুথলি শোনা জি যাচ্ছে স্যার আমার? শোনা যাচ্ছে, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড সাউন্ড অনেক বেশি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যারা এখন পর্যন্ত আমি 2 4 6 8 10 11 জন হচ্ছে আমার ক্লাসে এই মুহূর্তে প্রেজেন্ট আছে। ভেরি গুড। যে এই 2 1 জন প্রেজেন্ট নাই তাদের জন্য আজকে আমি স্টেপ নিব যে কারা প্রেজেন্ট নাই। তুমি আশা করে এর মধ্যে প্রেজেন্টটা নিয়ে নিয়েছো, আমাকে এটা পরে দিয়ে ক্লাসের পরে দিয়ে দিবা। এখন বিষয়টা হচ্ছে যে আমরা খাতাগুলো রেডি করছি এবং যারা রেডি এখন পর্যন্ত করতে পারি নাই তারা আজকের মধ্যে খাতাগুলো রেডি করবে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে খাতার মধ্যে আজ পর্যন্ত ক্লাসের মধ্যে যা লেখা হয়েছে প্রথমে প্রিভিয়াস যে ইনফরমেশনগুলো সেগুলো সুন্দর করে নোট ডাউন করবা এবং আজকে থেকে প্রতিদিন
ক্লাসের মধ্যে আমি কখনো বলবো না যে এগুলো লিখতে হবে। আমি যখন একটা ইনফরমেশন জানাবো তোমাকে, সঙ্গে সঙ্গে তোমার মনে হচ্ছে এটা লেখার দরকার, সঙ্গে সঙ্গে লিখে ফেলবা। দ্যাট মিনস মোবাইল থাকবে তোমার সামনে, তোমার জাস্ট হচ্ছে হাতের মধ্যে পেন থাকবে, সামনে খাতা থাকবে, লিখতে থাকবে। কি ব্যাপার কেয়া, বারবার অফ করছি, তুমি অন করে সাউন্ড দিচ্ছ কেন? আচ্ছা, আমি কি বুঝাতে পারছি? সবাই আশা করি বুঝতে পেরেছো। আমরা আজকে আমাদের আজকের পড়াশোনাতে চলে আসি। আজকের জি পড়াশোনা, স্যার। ওকে, আজকের পড়াশোনাতে চলে আসি। খুব ভালো করে খেয়াল করবা, গত ক্লাস পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেই বিষয়ের উপর ভিত্তি করে আজকের ক্লাসটা ডিজাইন করা হবে, আজকের ক্লাসের ইনফরমেশনগুলো ডিজাইন করা হবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু কনসেন্ট্রেট অন দ্য ক্লাস, ওকে? সো দেখো, কেউ একটা সেকেন্ডের জন্য কনসেন্ট্রেশন যাতে ব্রেক না হয়। যদি কনসেন্ট্রেশন ব্রেক হয়, সঙ্গে সঙ্গে আমাকে বলবা যে স্যার আমাকে 5টা মিনিট সময় দেন, দরকার হলে আমি তোমার জন্য ওয়েট করবো, একজনের জন্য ওয়েট করবো। কিন্তু একটা স্টুডেন্টও যাতে না বুঝতে পারি, এই ধরনের যাতে না হয়। সো আশা করি তোমরা আমার স্ক্রিন শেয়ারিংটা দেখতে পাচ্ছ। আমার স্ক্রিন শেয়ারিং এ দেখা যাচ্ছে সেটা হচ্ছে 1.09 অর্থায়নের উপর নীতিসমূহের প্রভাব। দ্যাট মিনস আমাদের যে অর্থায়ন রয়েছে, ফাইন্যান্স রয়েছে, ফাইন্যান্সের কার্যাবলী রয়েছে, ওই কার্যাবলীর উপর আমাদের যে নীতিগুলো রয়েছে, ওই নীতিগুলো কি প্রভাব ফেলে, এই বিষয়টা আমরা এখন জানব। বলা হচ্ছে প্রথমটা হচ্ছে তহবিল সংগ্রহের ক্ষেত্রে বৈচিত্র্যায়নের নীতি এবং ঝুঁকি ও মুনাফার নীতির একটা প্রভাব রয়েছে। আমরা জানি তহবিল সংগ্রহ হচ্ছে আমাদের ফাইন্যান্সের একটা উল্লেখযোগ্য কার্যাবলী। ওই কার্যাবলীটার উপর বৈচিত্র্যায়নের নীতি। এখন অর্থ সংগ্রহ বা তহবিল সংগ্রহ মানে কি? বিভিন্ন উৎস থেকে আমরা তহবিল সংগ্রহ করছি। আমাদের ফাইন্যান্সের প্রথম যে কাজটা সেটা ছিল বিভিন্ন উৎস থেকে আমরা অর্থ সংগ্রহ করব। আরেকটা বিষয় হচ্ছে বৈচিত্র্যায়নের নীতিটা হচ্ছে আমরা একটা জায়গায় না করে আমরা যখন বিভিন্ন জায়গাকে অবলম্বন করে আমাদের কাজটা সম্পাদন করব, তখন সেটাকে বলা হচ্ছে বৈচিত্র্যায়নের নীতি। আর ঝুঁকি ও মুনাফার নীতি হচ্ছে আমার বিজনেসের জন্য ঠিক কতটুকু ঝুঁকি গ্রহণ করে আমি কতটুকু মুনাফা অর্জন করব। ঠিক আছে, এই যে একটা আমাকে সিলেকশন প্রসেস, বা আমরা একটা বিষয় জানি হাই রিস্ক হাই গেইন, লো রিস্ক লো গেইন, এই ধরনের একটা বিষয় আমরা জানি। সো আমার বিজনেসের জন্য কতটুকু রিস্ক অ্যাপ্রোপ্রিয়েট ফর মাই কোম্পানি, এবং আমি ওই রিস্কটা গ্রহণ করে আমি সর্বোচ্চ মুনাফা অর্জন করার একটা চেষ্টা করব, সেটা হচ্ছে ঝুঁকি ও মুনাফার নীতি। এবার আসো তাহলে এই যে তহবিল সংগ্রহের উপর বৈচিত্র্যায়নের নীতি এবং ঝুঁকি ও মুনাফার নীতির প্রভাবটা একটু দেখবো। খুব স্লোলি বলছি, বুঝো, না বুঝলে জাস্ট বলবা স্যার আমি বুঝি নাই। তহবিল সংগ্রহের ক্ষেত্রে বৈচিত্র্যায়নের নীতি এবং ঝুঁকি মুনাফা নীতির প্রভাব রয়েছে। প্রথমে আমরা তহবিল সংগ্রহের ক্ষেত্রে বৈচিত্র্যায়নের নীতির প্রভাব এবং পরবর্তীতে ঝুঁকি ও মুনাফার নীতির প্রভাব নিয়ে আলোচনা করব। যেমন একটি প্রতিষ্ঠান তহবিল সংগ্রহের ক্ষেত্রে বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করলে সেই ক্ষেত্রে একটি উৎসের পরিবর্তে, দ্যাট মিনস আমরা যখন তহবিল সংগ্রহ করতে যাব তখন বলা হচ্ছে বৈচিত্র্যায়নের নীতি ফলো করতে হবে। দ্যাট মিনস একটা উৎস থেকে টাকাটা সংগ্রহ না করে, মনে করুন আমার 10 লক্ষ টাকা আমি তহবিল সংগ্রহ করব, বলছে আপনি টোটাল 10 লক্ষ টাকাটা একটা ব্যাংক থেকেই শুধুমাত্র সংগ্রহ করিয়েন না। ঠিক আছে, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করতে পারবেন। আপনার 10 লক্ষ টাকা দরকার, আপনি একটা কাজ করেন, 2 লক্ষ টাকা শেয়ার বিক্রি করে সংগ্রহ করেন, সাধারণ শেয়ার বিক্রি করে। এরপর 3 লক্ষ টাকা আপনি অগ্রাধিকার শেয়ার বিক্রি করে নেন। এরপরে কত হলো? 5 লক্ষ টাকা। এরপরে আরো 2 লক্ষ টাকা আপনি বন্ড বিক্রি করে নেন। ঠিক আছে, আর যে 3 লক্ষ টাকা আছে সেটা আপনি ব্যাংক থেকে ঋণ নেন। দ্যাট মিনস হচ্ছে আপনি একটা উৎস থেকে টাকা সংগ্রহ না করে আপনি 4টা উৎস, 2টা উৎস, 3টা উৎস, মানে হচ্ছে আপনি বিভিন্ন উৎস থেকে আপনি টাকাটা সংগ্রহ করেন। ঠিক আছে, তাতে কি হবে? বৈচিত্র্যায়নের এখানে একটা বিষয় দাঁড়াবে। আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি বিভিন্ন উৎস থেকে যে টাকাটা সংগ্রহ করছেন, সেই বিভিন্ন উৎস থেকে আপনি মনে করেন যে যে উৎসগুলো সিলেক্ট করছেন সবার থেকে আপনি একটা নির্দিষ্ট মেয়াদের জন্য নিয়েন না। মনে করেন আপনি এক ব্যাংক থেকে 5 বছরের জন্য ঋণ নিছেন, তারপর বন্ড বিক্রি করছেন, সেখান থেকেও 5 বছরের জন্য নিলেন, শেয়ার থেকেও 5 বছরের জন্য নিলেন, এইভাবে নিয়েন না। বলছে তাহলে কি হবে? 5 বছর পরে এট এ টাইম সবাইকে টাকা দেওয়ার আপনার সময় চলে আসবে। এট এ টাইম সবাইকে টাকা দিতে গিয়ে আপনি কিন্তু ঝামেলায় পড়বেন। তাহলে কি করতে হবে? আপনি কারো কাছ থেকে 2 বছরের জন্য টাকা নেন, কারো কাছ থেকে 3 বছরের জন্য নেন, কারো কাছ থেকে 5 বছরের জন্য নেন, কারো কাছ থেকে 7 বছরের জন্য নেন। তাতে কি হবে? আপনি 2 বছর পরে একজন পাওনাদার ক্রিয়েট হবে, তাদেরকে কিছু টাকা প্রোভাইড করতে পারবেন। এরপরে আরো 2 বছর পরে আরো একজন পাওনাদার এসে দাঁড়াবে, তাকে কিছু টাকা প্রোভাইড করতে পারবেন। এইভাবে প্রোভাইড করতে পারবেন। কিন্তু সব পাওনাদার যদি এট এ টাইম আপনার ঘরের দরজার সামনে এসে দাঁড়ায় যায়, আপনি এট এ টাইম অনেকগুলো টাকা বিজনেস থেকে সরাই ফেলে ওই পাওনাদারদেরকে পরিশোধ করতে হবে। তখন আপনার বিজনেস কি হয়ে যাবে? টাকা শূন্য হয়ে যাবে।
তো এইখানেই কথাটা বলছে, একটি প্রতিষ্ঠান তহবিল সংগ্রহের ক্ষেত্রে বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করলে সেই ক্ষেত্রে একটি উৎসের পরিবর্তে একাধিক উৎস হতে তহবিল সংগ্রহ করাকে প্রাধান্য দেওয়া হয়। উদাহরণস্বরূপ বলা হচ্ছে, ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল কোম্পানি শুধুমাত্র শেয়ার মূলধনের উপর নির্ভর না করে বন্ড ইস্যুর মাধ্যমে তহবিল সংগ্রহ করতে পারে, অথবা একটি ব্যাংক হতে ঋণ গ্রহণ না করে একাধিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান যেমন সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, বীমা কোম্পানি, লিজিং কোম্পানি হতে বিভিন্ন মেয়াদে ঋণ গ্রহণ করতে পারে। বিভিন্ন মেয়াদে ঋণ গ্রহণ করার ফলে স্যার একটা কোশ্চেন। হ্যাঁ, একটু আমি শেষ করে নিব, কোশ্চেন নিব। ফলে একই সময়ে বিশাল অঙ্কের পাওনাদারদের, দেখছো, বিভিন্ন মেয়াদে যদি করি একই সময়ে বিশাল অঙ্কের পাওনাদারের দাবি পূরণ করতে হবে না, এবং ভিন্ন ভিন্ন সময়ে কিছু কিছু করে পাওনা মেটাতে হবে, যা প্রতিষ্ঠানটির পক্ষে অপেক্ষাকৃত সহজ। মানে কারো কাছ থেকে 2 বছরের জন্য নাও, তাকে 2 বছর পরে পরিশোধ করতে হবে। কারো কাছ থেকে 5 বছরের জন্য ঋণ নাও, তাকে 5 বছর পরে পরিশোধ করতে হবে। তাহলে এট এ টাইম সবাইকে পরিশোধ করতে হচ্ছে না তোমাকে। এক্ষেত্রে দক্ষ আর্থিক ব্যবস্থাপক শেয়ার মূলধন, ঋণপত্র, ব্যাংক ঋণ, ব্যবসায়ী ঋণ ইত্যাদি সকল উৎসের ব্যবহার করে চমৎকার একটা সম্মিলিত ঘটায়, যা স্যার প্রতিষ্ঠানের তারল্য সমস্যাকে অনেকাংশে হ্রাস করে দেয়। হ্যাঁ বলো। স্যার ইলমা মেবি ক্লাসে ঢুকতে পারতেছে না। স্যার ইলমা ভুলে ফিনান্স ক্লাসে যাই ম্যানেজমেন্ট ক্লাসে ঢুকার চেষ্টা করতেছি। হ্যাঁ, ভুল হচ্ছে। আমি কিন্তু ওয়েটিং রুম এনাবল করে দিচ্ছি। ইলমাকে বলো ফাইন্যান্সে যে এটা দিচ্ছি, লিঙ্কটা দিচ্ছি, ওখানের মধ্যে আসার জন্য। আর দ্বিতীয় বিষয়, আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, তোমাদের মানে হচ্ছে যে ম্যানেজমেন্ট আজকে পরীক্ষা আছে। সো পরীক্ষা শুরু হওয়ার সময়, মানে তোমাদের যে ক্লাস টাইম, ওই ক্লাস টাইমে তোমাদেরকে ম্যানেজমেন্ট গ্রুপে, স্যারের যে পার্সোনাল গ্রুপ আছে আনাস স্যারের, ওই গ্রুপে গিয়ে তোমাদেরকে প্রেজেন্ট দিতে হবে আইডি লিখে। ওই টাইমে তোমাদের ক্লাস টাইম যখন, তখন ইচ অ্যান্ড এভরিবডি, সবাইকে বলছি, ক্লাস টাইমে মেসেঞ্জার গ্রুপে গিয়ে মানে হচ্ছে প্রেজেন্টটা দিতে হবে, না হলে পরীক্ষা কাউন্ট করা হবে না, তোমার অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হবে না। ইলমা কি আসছে? না স্যার, ওকে বলে দিচ্ছি, দেখি ওকে আসুক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এই জায়গায় একটু কনসেন্ট্রেট করি। অরিন, তোমার কোশ্চেনটা বলো। স্যার আমার কোশ্চেন হচ্ছে যে লিজিং কোম্পানি থেকে কিভাবে ঋণ নেয়? এখানে তো হচ্ছে যে মেশিন, যন্ত্রপাতি এগুলো নেওয়া যায়, কিন্তু লিজিং কোম্পানি থেকে কি ঋণ কিভাবে নেয়, এটাই আমার কোশ্চেন। লিজিং কোম্পানিগুলোর কাছে বিশাল বিশাল অ্যামাউন্ট থাকে, তো যার কারণে তুমি ইচ্ছা করলে তাদের কাছ থেকে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী ঋণ নিতে পারবা। এগুলো নিয়ে বিশাল আলোচনা হবে, তবে এখন আপাতত এতটুকু জেনে রাখো যে এগুলো থেকে আমরা স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী ঋণ নিতে পারবো। ওকে। তারপর স্যার বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়ার কথাটা বলতেছে, তো মানে এক এক ব্যাংকে এক একবার সুদ দিতে হবে বা ঋণ দিতে হবে, ওই ক্ষেত্রে মানে বেশি হয়ে যায় না অ্যামাউন্টটা, সুদের বা ঋণের পরিমাণটা? তুমি টাকা নিলে তো তাদেরকে কিছু না, যার কাছ থেকেই টাকা নাও, তোমাকে কিছু না কিছু তো দিতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে, বিভিন্ন ব্যাংক থেকে নিলে একটা সুবিধা কি, এট এ টাইম তোমার প্রবলেমে পড়ছে না, বা কোনো একটা ব্যাংক তোমার সাথে যদি ফ্রড করে, সবাই তো একসাথে ফ্রড করবে না। আর বিভিন্ন মেয়াদের জন্য নিতে বলছে এই কারণে, যাতে এট এ টাইম তোমাকে সবাইকে পরিশোধ করার টাইমটা না হয়। এট এ টাইম সব পাওনাদার এসে যদি তোমার দরজায় দাঁড়ায়, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার ব্যবসা থেকে অনেক বড় একটা অ্যামাউন্ট বের হয়ে যাচ্ছে। স্যার যে কোনো একটা ব্যাংক থেকে নিলে ওটা তো মানে সুদের পরিমাণটা কমবে না? শোনো, বিষয়টা হচ্ছে যে স্যার সব ব্যাংক থেকে না, বিষয়টা হচ্ছে তোমাকে এখানের মধ্যে সবগুলো ব্যাংক থেকে নিতে বলেন, তোমাকে বলছে বিভিন্ন উৎস সিলেক্ট করতে বলছে। সেই উৎসগুলো কি কি? তুমি সাধারণ শেয়ার থেকে কিছু টাকা নিতে পারো, অগ্রাধিকার শেয়ার থেকে কিছু টাকা নিতে পারো, বন্ড বিক্রি করে কিছু টাকা নিতে পারো, ব্যাংক থেকে কিছু টাকা নিতে পারো। দ্যাট মিনস হচ্ছে তোমাকে বিভিন্ন উৎস সিলেক্ট করতে বলছে। তোমাকে বলা নাই যে বিভিন্ন ব্যাংক থেকে নিতে হবে, আর বিভিন্ন ব্যাংক থেকে নিলেও কোনো সমস্যা নাই, বলছে বিভিন্ন ব্যাংক থেকে নিলেও তোমাকে বিভিন্ন মেয়াদের উপর ভিত্তি করে নেওয়ার জন্য বলছে। সেটাই স্যার। এখন ওকে, ওদেরকে বুঝছো? কল করছে, রিহানা মানে আইডিয়া বলছে স্যার ক্লিয়ার? 84 আইডি, বুঝছেন? জি স্যার। মনের মধ্যে কোনো প্রশ্ন আসলে বলে ফেলবে, কোনো সমস্যা নাই, মনের মধ্যে রাখার দরকার নাই। আচ্ছা দেখো, বলা হচ্ছে এবার এতক্ষণ আমরা যেটা পড়ছি যে আমাদের এই যে তহবিল সংগ্রহের ক্ষেত্রে বৈচিত্র্যায়নের নীতির প্রভাবটা, এবার আমরা দেখবো ঝুঁকি ও মুনাফার নীতির প্রভাবটা একটু দেখবো। বলা হচ্ছে ঝুঁকি ও মুনাফা নীতি অর্থায়ন সিদ্ধান্তকে প্রভাবিত করে, যেমন একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ঋণ মূলধন সংগ্রহ করে মুনাফার হার বৃদ্ধি করতে পারে। ঠিক আছে, কেন? এই জায়গায় একটা বিষয় আছে। আমরা জানি সাধারণত যে আমরা তোমাদেরকে বলছিলাম যে সবার প্রথমে আমরা যাদেরকে টাকা দিব তাদেরকে হচ্ছে ঋণের সুদ প্রদান করব। হ্যাঁ, সবার আগে ঋণের সুদ প্রদান করব। আর
এরপর আমরা যে টাকাটা দিব সেটা হচ্ছে ট্যাক্স প্রদান করব, রাইট? এটা বলছিলাম নাকি, মনে আছে? জি স্যার। এরপরে কাকে টাকা দিব? ট্যাক্সের পরে কাকে টাকা দিব? ট্যাক্সের পরে কাদেরকে? শেয়ার, অগ্রাধিকার শেয়ারদেরকে টাকা দিব। দেন কাদেরকে টাকা দিব? তারপর বন্ড, একদম শেষে হচ্ছে সাধারণ শেয়ার। ঋণপত্রই তো বন্ড, ঋণপত্রই তো বন্ড। আমি আবারও বলছি, সবাই একটু শুনো। প্রথমে আমরা ঋণপত্র, বন্ড, ডিবেঞ্চার যেই বলো একই জিনিস, এদেরকে প্রথমে সুদ দিয়ে দিব, এদেরটা ফিক্সড। এদেরকে দেওয়ার পরে তারপর সরকারকে ট্যাক্স দিব, দেন আমরা অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিব যেটা ফিক্সড। এরপরে যে অ্যামাউন্টটা থাকবে সেটা সাধারণ শেয়ার হোল্ডারদের, এবং সেটাই হচ্ছে আমাদের মুনাফা। এখন বিষয়টা হচ্ছে, বলা হচ্ছে ঋণ যদি তুমি বেশি নাও তাহলে তোমাকে অ্যাট ফার্স্ট যে অ্যামাউন্টটা, সব খরচ বাদ দেওয়ার পরে তোমার যে অ্যামাউন্টটা থাকবে সেখান থেকে একটা বেশি অ্যামাউন্টের ঋণের সুদ তোমাকে দিয়ে দিতে হচ্ছে, যার কারণে তোমার মুনাফাটা কিছুটা কমে যাচ্ছে, এবং ওই কারণে তোমাকে ট্যাক্স কম দিতে হচ্ছে। ট্যাক্সের পরিমাণটা কমে যাচ্ছে, দেখো ভালো করে, ট্যাক্সের পরিমাণটা কমে যাচ্ছে। তো ট্যাক্স কম দেওয়া মানে হচ্ছে তোমার আলটিমেট গেইনটা বেশি থাকা, মানে হচ্ছে প্রফিটটা বেশি থাকা। তো ওই জন্য এখানে বলছে, যেমন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ঋণ মূলধন গ্রহণ করে মুনাফার হার বৃদ্ধি করতে পারে, ট্যাক্স কম দিতে পারে। ট্যাক্স কম দেওয়া মানে হচ্ছে মুনাফার হার বৃদ্ধি পাবে, কারণ ঋণ মূলধনের খরচ কোনটা, যেটা সুদ বলছিলাম, খরচ তহবিল সংগ্রহের অন্যান্য উৎসের তুলনায় কম। আবার ঋণ যখন আমরা নিই, ঠিক আছে, যেমন অগ্রাধিকার শেয়ারদেরকে আমাদেরকে একটা ভালো রকমের পার্সেন্টেজ দিতে হয়, যেটা ঋণের ক্ষেত্রে কম দিলেও চলে। যেমন এখন বর্তমানে ব্যাংক রেট অনেক কম, ঠিক আছে। বলা হচ্ছে কিন্তু অধিক পরিমাণ ঋণ মূলধন ব্যবহার করলে আর্থিক ঝুঁকি, এই জিনিসটা একটু ভালো করে বুঝো। ক্লাস 9-10 আমরা পড়েছি আর্থিক ঝুঁকি কাকে বলবে, আমরা কি কেউ জানি আর্থিক ঝুঁকি? হোয়াট ইজ ফিনান্সিয়াল রিস্ক, বা আর্থিক ঝুঁকি কাকে বলবে? এনিবডি? স্যার, যে মানে বলো বলো। কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে আর্থিক ঝুঁকিটা যে কোনো উৎস থেকে মানে হতে পারে। না, অরিন অরিন স্যার সুদ বেশি দেওয়াটা, না না না, আর ঋণ কেউ? তো পরিশোধ করার না করতে পারা থেকে যে ঝুঁকিটা আসে। কাকে পরিশোধ করতে না পারে? স্যার ঋণ প্রদানকারী। ঋণ প্রদানকারী, ভেরি গুড। দ্যাট মিন্স হচ্ছে আর্থিক ঝুঁকি হচ্ছে আমরা যাদের কাছ থেকে ঋণ নিয়েছি, যারা আমাদের পাওনাদার, ওই পাওনাদারদেরকে যদি সময় মতো, দ্যাট মিন্স তাদের ম্যাচিউর টাইম শেষ হওয়ার পরে যদি টাকা দিতে না পারি, তারা আমাদের জন্য হয় বাঁশ নিবে, না হলে রড নিবে মাথার উপরে দেওয়ার জন্য, ঠিক আছে। এই যে মাথা ফাটার একটা যে আমাদের যে ঝুঁকি আছে, এটাকে বলা হচ্ছে আর্থিক ঝুঁকি। তাহলে আর্থিক ঝুঁকি কি? আর্থিক ঝুঁকি হচ্ছে মাথা ফাটাই দেওয়ার যে ঝুঁকিটা, ঠিক আছে। কে ফাটাবে? পাওনাদার ফাটাবে। কি দিয়ে ফাটাবে? বাঁশ দিয়ে ফাটাবে। কেন ফাটাবে? কারণ তাদের টাকাটা যখন তাদের পরিশোধের টাইমে যখন পরিশোধ করতে পারবো না, তখন তারা বাঁশ নিয়ে আমাদেরকে দৌড়াবে। এটার নাম হচ্ছে আর্থিক ঝুঁকি, ঠিক আছে। এই যে দেখো, আর্থিক ঝুঁকি ব্র্যাকেটে লিখছে ঋণের সুদ ও আসল পরিশোধ করার ব্যর্থতা, হ্যাঁ, এগুলো বৃদ্ধি পায়। তাহলে বলা হচ্ছে ঋণ নিলে একদিকে সুবিধা, আর একদিকে অসুবিধা। সুবিধা হচ্ছে তোমার মুনাফা রাখতে পারবা বেশি, কেন? কারণ হচ্ছে যে ঋণের সুদ কম থাকে, ট্যাক্স কম দিতে হয়। আর দিকে কিন্তু আর্থিক ঝুঁকি বেড়ে যায়। তাহলে দুইটাই আমাদেরকে মাথায় রেখে সেট করতে হবে যে ঋণটা আমরা কতটুকু নিব। তাহলে ফাইন্যান্সে দেখতেছি প্রতি পদে পদে মানে হচ্ছে দুর্ঘটনা, তাই না? মানে এইদিকে গেলেও সমস্যা, ওইদিকে গেলেও সমস্যা। দেখছো কত সমস্যা ফাইন্যান্সে। এরপরে দেখো, বলা হচ্ছে এই ক্ষেত্রে আর্থিক ঝুঁকি হ্রাস করতে হলে ঋণ মূলধনের ব্যবহার কমাতে হবে। ওমা, কিছুক্ষণ আগে বলছে বাড়াইতে হবে, এখন বলতেছে কমাইতে হবে। দেখছো নি কাণ্ডটা? আচ্ছা, তাই আর্থিক ব্যবস্থাপক ঝুঁকি ও মুনাফার মধ্যে তাহলে কি করতে হবে? বাড়াবো স্যার না কমাবো? বলা হচ্ছে বাড়াইতে হবে না কমাইতে হবে না, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, আপনার জন্য কতটুকু ঠিক রাখলে ঠিক হবে সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে একটা মহা মুশকিলে পড়ে গেলাম ফাইন্যান্স ম্যানেজার হয়ে। তাই আর্থিক ব্যবস্থাপক, এই যে ফাইন্যান্স ম্যানেজার, ঝুঁকি ও মুনাফার সাথে সমন্বয় সাধন করে কি পরিমাণ অর্থ শেয়ার মূলধন থেকে নিবে আর কি পরিমাণ অর্থ ঋণ মূলধন থেকে দিবে। তাহলে সবার জন্য সবকিছু ঠিক না। তোমার বিজনেসের জন্য হয়তো বা বেশি শেয়ার থেকে নিতে পারো, কম ঋণ থেকে নিতে পারো। অন্য কোম্পানি আবার চিন্তা করতেছে না, আমার জন্য ঋণ থেকে বেশি নিলে সুবিধা, শেয়ার থেকে কম নিলে সুবিধা। এক এক বিজনেসের জন্য এক এক রকম। তাহলে এক এক ফাইন্যান্স ম্যানেজার এক একটা দক্ষতা দেখাবে। তুমি অ্যাজ এ ফাইন্যান্স ম্যানেজার হিসেবে তুমি কি ঋণ বেশি নেবা না কম নেবা? আরেকজনে বেশি নিচ্ছে বিদায় তোমাকেও বেশি নিতে হবে, আরেকজনের রাত জেগে পড়তেছে বিদায় তোমারও রাত জেগে পড়তে হবে। বিষয়টা এরকম না। কেউ কেউ রাত জেগে পড়লে ভালো পড়াশোনা করে, আবার কেউ কেউ দুপুরে ভালো পড়াশোনা হয়, কারো কারো সকালবেলা পড়াশোনা ভালো হয়। বিষয়টা হচ্ছে এই টাইপের। দ্যাট মিনস হচ্ছে তোমার বিজনেসের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা অ্যাজ এ ফাইন্যান্স ম্যানেজার হিসেবে তোমার ঠিক করতে হবে। গট দ্য পয়েন্ট স্যার? জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে এই পয়েন্টে? কারো কোনো কোয়েশ্চেন?
স্যার এটা পুরাই গোলমাল লাগতেছে, এটা আরেকবার পড়ে তারপর দেখতে হবে কোনো সমস্যা আছে কোনো কিনা। সমস্যা নাই। বিষয়টা হচ্ছে প্রথমে আমাদেরকে বলছে তহবিল সংগ্রহের ক্ষেত্রে, আমি আবার একটু রিপিট করি, তহবিল সংগ্রহের ক্ষেত্রে তোমাকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে তোমরা বিভিন্ন উৎসটাকে সিলেক্ট করবে, যেটাকে বৈচিত্র্যায়নের নীতি বলা হচ্ছে। শুধুমাত্র উৎস না, মেয়াদের ক্ষেত্রেও বিভিন্ন মেয়াদকে সিলেক্ট করতে হবে, যেটা হচ্ছে বৈচিত্র্যায়নের নীতি। বৈচিত্র্যায়ন মানে এক টাইপের না হয়ে বিভিন্ন টাইপের হওয়াটাকে বৈচিত্র্যকরণ বলে বা পোর্টফোলিও বলে। তো এখন বিষয়টা হচ্ছে তাহলে বৈচিত্র্যায়নের নীতির প্রভাবটা হচ্ছে এই জায়গায়। আর ঝুঁকি ও মুনাফার নীতির প্রভাবটা কোথায়? আমরা কোত্থেকে টাকা সংগ্রহ করছি? ঋণ থেকে টাকা সংগ্রহ করছি। তো ঋণ থেকে যেহেতু টাকাটা সংগ্রহ করছি, ঋণ থেকে টাকা সংগ্রহ করে এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে ঋণ থেকে যদি বেশি টাকা সংগ্রহ করো, কেন করবা? কারণ হচ্ছে ঋণের সুদটা আমাদেরকে সবসময় কম দিতে হয়, মানে এখানে একটা ছাড় আছে, একটা সুবিধা আছে। আবার অন্যদিকে আরেকটা সুবিধা হচ্ছে ট্যাক্সও কম দিতে হয়। ঋণের থেকে টাকা যদি বেশি নাও, আমরা জানি ঋণের সুদ আগে দিতে হয়, তারপর ট্যাক্স দিতে হয়, যার কারণে ঋণের সুদ আগে প্রদান করার পর আমাদের অ্যামাউন্ট কমে যায় এবং কম অ্যামাউন্টের উপর আমাদেরকে ট্যাক্সও কম দিতে হয়। এই জায়গায় একটা সুবিধা। আরেকটা অসুবিধা আছে, ঋণ বেশি নিলে আর্থিক ঝুঁকি বেড়ে যায়। এখন তাহলে তোমাকে সেট করতে হবে অ্যাজ এ কোম্পানির ফাইন্যান্স ম্যানেজার হিসেবে তুমি কতটুকু ঋণ মূলধন সংগ্রহ করবা, মানে বন্ড, ডিবেঞ্চার বা ঋণপত্রের মাধ্যমে তুমি কতটুকু সংগ্রহ করবা, বা তুমি কতটুকু স্ট্রং, এটার উপর ডিপেন্ড করবে। তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে একটা ঝুঁকি ও মুনাফার নীতির একটা বিষয়, তাহলে নীতির একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরপরও যদি কারো কোনো সমস্যা থাকে পড়ে দেন, যদি কোনো সমস্যা পাও আমাকে জানাবো, আমি অবশ্যই আনসার দিব। এরপর দেখো, বলা হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্তের ক্ষেত্রে ঝুঁকি ও মুনাফার নীতির প্রভাব। বলা হচ্ছে মূলধন বাজেটিং কোনটা? স্থায়ী সম্পত্তি অর্জনের যে সিদ্ধান্ত। আমরা ফ্রিজ ক্রয় করতে চাচ্ছিলাম, ঠিক আছে, ফুচকা খাইতে গেছিলাম, সেখানে আমাদের একটা ফ্রিজ ঝুলতেছিল, ঠিক আছে, হঠাৎ করে জাফরিন চিন্তা করলো যে ওখান থেকে একটা ফ্রিজ ক্রয় করবে, ঠিক আছে, সে 60,000 টাকা দিয়ে একটা ফ্রিজ ক্রয় করার সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে নিয়ে ফেললো। এই যে একটা সিদ্ধান্ত নিল, এটা কিন্তু ভুল সিদ্ধান্ত। বলা হচ্ছে এভাবে ফ্রিজ ক্রয় করা যায় না। কি করতে হবে তাহলে? ফ্রিজ ক্রয় করার আগে আমাদের অনেকগুলো জল্পনা কল্পনা করতে হবে, অনেকগুলো নীল নকশা প্রণয়ন করতে হবে, যেটাকে আমরা বাজেট বলছিলাম, বা আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। এই যে চিন্তা ভাবনা, ক্যালকুলেশন, যে প্ল্যানিং, এই প্ল্যানিংটাকে বলা হচ্ছে মূলধন বাজেটিং। আমি কিন্তু এখনো ইনভেস্ট করি নাই, ইনভেস্ট করার আগে একটা যেহেতু বিগ অ্যামাউন্ট ইনভেস্ট হচ্ছে এবং অনেক বছরের জন্য আমাকে সার্ভিস প্রদান করবে, সো আমার একটা প্রফিট হবে কিনা ইন ফিউচারে, এই জিনিসটাকে নিয়ে যে জল্পনা কল্পনা, এটাকে বলা হচ্ছে মূলধন বাজেটিং। তো এই মূলধন বাজেটিং একটা সিদ্ধান্ত আমরা পড়েছিলাম অর্থায়নের কার্যাবলীতে, সেকেন্ড যে কার্যাবলীটা ছিল। তো এটার উপর আমাদের ঝুঁকি আর মুনাফার নীতির প্রভাবটা একটু দেখব। বলেছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত হলো মূলধন বাজেটিং সিদ্ধান্ত, আর ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত। এখন তুমি আগামী বছর চিন্তা করছো ফ্রিজ ক্রয় করলে তোমার 15,000 টাকা লাভ হবে, নাও তো হইতে পারে। হঠাৎ করে দেখা গেল আগামী বছর গরম কমই পড়তেছে, বা মনে করো দেখলা তুমি ছাতা ব্যবসা শুরু করছো, অনেকগুলো ছাতা উৎপাদন করছো, কিন্তু এই বছর বর্ষাই হয়নি, তাহলে তো তোমার ছাতা বিক্রি হবে না, তাই না? তাহলে এই ধরনের ভবিষ্যৎ অনিশ্চিত হবে, স্বাভাবিক বিষয়। রোদের জন্য তো ছাতা বিক্রি হয় না। হয় হয় হয়। তো সেই ক্ষেত্রে রোদের ছাতা, তাহলে রোদের ছাতা আর বর্ষার ছাতার মধ্যে তো পার্থক্য আছে, তাই না? তোমরা তো এগুলো খুব ভালো জানো, আমাদের চেয়েও তো এটা তোমরা ভালো জানবে, কারণ রোদের ছাতা একটু স্টাইলিস্ট হয়, ঠিক আছে, আর বর্ষার ছাতাগুলো একটু মানে অন্য টাইপের হয়। হ্যাঁ, আর রোদের মধ্যে তো যাই হোক বেশি। স্যার, আমরা তো একটা ছাতাই রোদে ইউজ করি, বৃষ্টিতে ইউজ করি একই ধরনের। আচ্ছা, যাই হোক। তো দেখো বিষয়টা হচ্ছে, তাই দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ওই প্রকল্পের ঝুঁকি ও মুনাফার বিশ্লেষণ করতে হবে। দ্যাট মিনস তুমি যে টাকাটা ইনভেস্ট করছো সেই জায়গায় ঝুঁকি কতটুকু, ঠিক আছে, আবার সেই জায়গা থেকে মুনাফাটা কতটুকু আসবে সেটাকে নিয়ে তোমাকে কিন্তু আগে থেকে একটা বিবেচনা করতে হবে। কোন প্রকল্পের মুনাফার হার ন্যূনতম প্রয়োজনীয় মুনাফার হার বা মূলধন ব্যয় অপেক্ষা কম হলে, ভালো করে খেয়াল করবা, প্রকল্পটি বর্জন করতে হবে। তাহলে বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে তোমার মুনাফার হার, তুমি যেটা চিন্তা করছো তোমার মুনাফার হার হবে, সেটা মনে করো আমি ধরে নিলাম তোমার মুনাফার হার হয়েছে 8%। আগে থেকে ফ্রিজ ক্রয় করে তোমার মুনাফার হার হয়েছে 8%। এবার এই যে তুমি এই যে ফ্রিজের পেছনে ব্যয় করবা, এই ব্যয়টা মনে করো যে 60,000 টাকা ব্যয় করবা, এই 60,000 টাকা নিশ্চয়ই কারো কাছ থেকে নিচ্ছ, হয় সাধারণ শেয়ার থেকে নিচ্ছ, না হলে অগ্রাধিকার শেয়ার থেকে নিচ্ছ, না হলে ঋণপত্র থেকে নিচ্ছ, যার কাছ থেকেই নাও, বছর শেষে তো তাকে একটা লাভ দিতে হবে। এখন তুমি ফ্রিজ থেকে পাবা 8%, কিন্তু দিতে হচ্ছে মনে করো 9%। তাহলে কি দাঁড়াচ্ছে? মুনাফার হার হচ্ছে 8%, কিন্তু মূলধন ব্যয় হচ্ছে 9%। তাহলে 9% তোমাকে দিতে হবে, আর 8%। সেক্ষেত্রে কি তুমি ইনভেস্টে যাবা? কি মনে হচ্ছে, যাবা? না স্যার। যাবা না। ওই না জন্য বলছে স্যার। দেখো দেখো কোন প্রকল্পের মুনাফার হার ন্যূনতম প্রয়োজনীয় মুনাফার হার বা মূলধন ব্যয়, মানে যতটুকু ন্যূনতম থাকা উচিত ছিল, সেটা কি? সেটা হচ্ছে মূলধন ব্যয়।
মানে ন্যূনতম 9% থাকা উচিত ছিল। এটা হচ্ছে ন্যূনতম মুনাফার হার, মানে 9% তোমার দিতে হবে। তুমি আমার কাছ থেকে টাকা নিছো, আমাকে 9% দেওয়ার কথা, তাহলে তোমাকে ন্যূনতম 9% তো ইনকাম করতে হবে। এটা হচ্ছে ন্যূনতম তোমার মুনাফার হার। তো ন্যূনতম মুনাফার হার ইনকাম করলে তো তোমার আর প্রফিট হবে না। সো ন্যূনতম মুনাফার হারের চেয়েও তোমার প্রফিটটা উপরে যেতে হবে, মুনাফার হারটা উপরে যেতে হবে, দেন তুমি ওই জায়গায় ইনভেস্ট করবে। যখন নিচে হবে তখন প্রকল্পটা বর্জন করা হবে। আবার প্রকল্পের মুনাফার হার যদি ন্যূনতম প্রয়োজনীয় মুনাফার হার অপেক্ষা বেশি হয়, তাহলে প্রকল্পটি লাভজনক হয় এবং গ্রহণযোগ্য হয়। বি কেয়ারফুল, কথাগুলো খুব ইম্পর্টেন্ট। উল্লেখ্য যে কোনো প্রকল্পের ঝুঁকি যত বেশি হবে, ন্যূনতম মুনাফার হারও তত বেশি। সিম্পল কথা, ঝুঁকি বেশি মুনাফা বেশি, ঝুঁকি কম মুনাফা কম। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? জি স্যার। এই লাইনগুলোতে কোনো সমস্যা আছে? না। ভেরি গুড। তাহলে নিচের এই যে উদাহরণটা আছে সুন্দর করে আস্তে ধীরে পড়বেন, কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন। আশা করি কোনো সমস্যা থাকবে না। তোমরা বেসিকে মোটামুটি এখন স্টেবল আছো এই বেসিকগুলোতে। আচ্ছা, এবার আমি তাহলে নেক্সটে যাচ্ছি। দেখো, এরপরে বলা হচ্ছে চলতি সম্পদ ব্যবস্থাপনা। আমাদের 3 নম্বর কার্যাবলীটা ছিল চলতি সম্পদ, এবং আমরা চলতি সম্পদ বলতে 3টা সম্পত্তি নিয়ে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে নগদ টাকা, তারল্য। আরেকটা হচ্ছে যে মজুদ পণ্য, ওই যে পাউরুটি তৈরি করার জন্য আমাদের যে ময়দার দরকার সেটা পড়াইছিলাম। আর এটা হচ্ছে প্রাপ্য বিল, মানে হচ্ছে যে কারো কাছ থেকে তুমি বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করছো, সেখানে একটা বিল তৈরি হচ্ছে, সেটা একজনের জন্য প্রাপ্য বিল, আরেকজনের জন্য প্রদেয় বিল। তোমার নির্দিষ্ট মেয়াদের আগে টাকার দরকার হচ্ছে, ওই প্রাপ্য বিল তুমি ব্যাংকে আবার বার্তাকরণ করে টাকাটা সংগ্রহ করে নিচ্ছ, নির্দিষ্ট মেয়াদের পরে ব্যাংক আবার দেনাদারের কাছ থেকে টাকাটা সংগ্রহ করে নিচ্ছে। এই ধরনের একটা গল্প আমরা বলছিলাম। এবার আসো, এই যে চলতি সম্পদ আছে, এই চলতি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে বলা হচ্ছে তারল্য মুনাফার নীতির একটা প্রভাব আছে। দেখি একটু কিরকম প্রভাব। চলতি সম্পদে বিনিয়োগ বৃদ্ধি পেলে তারল্য বৃদ্ধি পায়, আবার তারল্যকে প্রাধান্য দিয়ে মুনাফা ক্ষতিগ্রস্ত হয়। সর্বনাশ, কি বলে বিষয়টা হচ্ছে, চলতি সম্পদ মনে করো নগদ টাকার কথাই বলি আমি। নগদ টাকায় তুমি যদি বিনিয়োগ বেশি করো, মানে নগদ টাকায় বিনিয়োগ বেশি করা মানে কি, নগদ টাকা বেশি রাখা। তাহলে নগদ টাকা যদি তুমি বেশি রাখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি তারল্য বৃদ্ধি পাচ্ছে, রাইট? মানে হচ্ছে একটা ব্যাংকে যখন চলতি সম্পদ কোনটা, একটা ব্যাংকের তারল্য বা ভোল্টে যে টাকাটা রাখে, ওই ভোল্টের টাকা যখন বৃদ্ধি পায় তখন তার তারল্য বৃদ্ধি পায়। আর আমরা জানি তারল্য বৃদ্ধি রাখা মানে হচ্ছে বিনিয়োগ কমে যাওয়া, বিনিয়োগ কমে যাওয়া মানে হচ্ছে যে মুনাফা কমে যাওয়া, মুনাফা কম। রাইট। আবার তারল্যকে যদি আমরা প্রাধান্য দিয়ে টাকা বেশি রেখে দিই, তাহলে বলা হচ্ছে মুনাফা ক্ষতিগ্রস্ত হয়, মানে মুনাফা কম হয়। বুঝছি আমরা বিষয়টা। আবার চলতি সম্পদে বিনিয়োগ যদি হ্রাস পায়, মানে এবার আসো, ভোল্টে যদি টাকা কম রাখি তাহলে তারল্য হ্রাস পাবে। আবার তারল্য হ্রাস পেলে দেখা যাচ্ছে বিনিয়োগ বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি মানে মুনাফা বৃদ্ধি। তাহলে ঠিকঠাক আছে কথাবার্তা ঠিকঠাক আছে। তাহলে দেখা যাচ্ছে চলতি সম্পদ ব্যবস্থাপনার মধ্যে তারল্য সাথে একটা সম্পর্ক। তাহলে চলতি সম্পদের সাথে তারল্যের হচ্ছে দেখা যাচ্ছে সমমুখী সম্পর্ক, আবার মুনাফার হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক। গট দা পয়েন্ট? আশা করি ক্লিয়ার। তাই আর্থিক ব্যবস্থাপককে চলতি সম্পদে এমন ভাবে বিনিয়োগ করা উচিত যাতে তারল্য ও মুনাফা উভয় বজায় থাকে। কারো কোনো সমস্যা আছে কিনা বলো এই জায়গা পর্যন্ত? না স্যার, এটা তো আগেরটার মতোই। তাই না? তাহলে একটু কোশ্চেন করি, কি বলো? কি রে, ইলমা আসছে এখনো? ইলমা এখন আসতে পারেনি না? দেখছো মাইয়াটা আজকে পুরো ক্লাস নাই। 2 জন 4 জন 6 জন 7 জন 8 জন 9 জন, বাকি 2 জন অ্যাবসেন্ট। স্যার নাকি নেটওয়ার্ক প্রবলেম করতেছে, বাকি 2 জনই অ্যাবসেন্ট। স্যার তখন ছিল 11, এখন হয়ে গেছে 9 জন। সেটাই তো বলছি। আমি তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু আমার ক্লাসে খুব স্ট্রিক্ট, ঠিক আছে? আমি কিছু জিনিস খুব অপছন্দ করি। প্রথম বিষয় হচ্ছে যে আমার কথা হচ্ছে, তুমি এখানে পড়তে আসছো, পড়ার জন্য তুমি যদি আমাকে, মানে তুমি আমাকে যেভাবে ব্যবহার করতে পারো, আমার টাইমগুলো তুমি যেভাবে ব্যবহার করতে পারো, ঠিক আছে? শুধু হচ্ছে অড টাইমে আমাকে বিরক্ত না করে, মানে হচ্ছে অন্য যে সময়গুলো, ঘুমানোর টাইম বা এই টাইমগুলো ইয়ে না করে, তুমি আমাকে যে আমার কাছ থেকে জানো, আমার কাছে কোয়েশ্চেন করো, আমি সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। তুমি শিখতে আসছো, আমি শিখাতে আসছি, সো আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাকে হেল্প করার জন্য অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, তোমার যদি স্টুডেন্ট বিহেভিয়ার ঠিক থাকে। কিন্তু তুমি যদি আমার সাথে যদি আমার ইনস্ট্রাকশনগুলো ফলো না করো, বা আমি যেভাবে বলবো সেভাবে না করো, আমি ফাইন্যান্স ক্লাস ব্যান্ড করে দেবো তোমার জন্য। কিছু করার নাই, কারণ হচ্ছে ফাইন্যান্স ক্লাসটা এমন ক্লাস না যে তুমি আজকে আসলে কালকে আসলে না, এটা বেড়ানোর জন্য আসার জায়গা না, ঠিক আছে? সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো, ঠিক আছে? আমি অন্য ক্লাসকে করছি না, কিন্তু আমার ক্লাসটা যেহেতু বেসিক্যালি আমার ক্লাস, সেহেতু আমি আমার ক্লাসের কথা বলছি। আমার ক্লাসে তুমি একটা ক্লাস করো নাই, পরের দিন এসে তুমি আমাকে, হ্যাঁ, কখন তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারবা, তুমি কোনো মানে স্পেশাল রিজনে তুমি ক্লাস মিস করছো, আমাকে কোয়েশ্চেন করো, সমস্যা নেই। যে আমি ক্লাস করতে পারি নাই, আমি আগে রেকর্ডিং দেখবা,
রেকর্ডিং দিয়ে গেলে রেকর্ডিংটা দেখার পরে কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করবে, রেকর্ডিং দেখার আগে কোনো কোয়েশ্চেন করার দরকার নেই আমাকে মেসেঞ্জারে। এরপরে হচ্ছে ক্লাস করছো বুঝতে পারো নাই, অবশ্যই 100% কোয়েশ্চেন করবা সেটার জন্য। কিন্তু তুমি ক্লাসে আসো নাই দেন কোয়েশ্চেন করলে তুমি আমার কাছ থেকে হয়তো বা সাপোর্টটা একটু কম পাবে। আর তাছাড়া তো অনেক কিছুই সমস্যার তুমি সম্মুখীন হতে পারো। ক্লাসে অবশ্যই তোমাকে আসতে হবে এবং ফুল ক্লাসে কনসেন্ট্রেট করে তোমাকে মানে থাকতে হবে। ওকে, আমার ক্লাসে 2-4 মিনিটের জন্য যদি অ্যাবসেন্ট হও তখন কিন্তু সেটা বুঝবা এটার জন্য তোমাকে অনেক কিছু সামলাইতে হবে। সো বি কেয়ারফুল, আমি বারবার বলছি ক্লাসে একদম 100% কনসেন্ট্রেশন থাকতে হবে। সো অ্যাগেন আমরা স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। অ্যান্ড লাস্ট যেই বিষয়টা সেটা হচ্ছে তহবিল বন্টনের ক্ষেত্রে ঝুঁকি মুনাফা নীতির প্রভাব। ভালো করে খেয়াল করো, তহবিল বন্টন বলতে আমরা যেটা বোঝাচ্ছিলাম যে আমি কোথায় কোথায় ইনভেস্ট করব, এবং আরো একটা বিষয় ছিল যে আমি কতটুকু লভ্যাংশ প্রদান করব সাধারণ শেয়ারদেরকে এবং কতটুকু টাকা রেখে দিব। এবার আমি একটু কোয়েশ্চেন করি, ঠিক আছে? কোয়েশ্চেনটা হচ্ছে, আমরা নিশ্চয় মনে আছে যে আমরা যেতটুকু টাকা রেখে দিব এটাকে কি বলবো? তারল্য। আমি আমার লাস্ট পর্যন্ত সাধারণ শেয়ারের যে টোটাল পাওনা, সেই পাওনা থেকে কিছু টাকা যদি আমি আমার বিজনেসে রেখে দিই তাদেরকে না দিয়ে, সেটাকে আমরা কি নামে রাখবো? সংরক্ষিত তহবিল। সংরক্ষিত তহবিল। সংরক্ষিত তহবিলের সংজ্ঞাটা বলো আমাকে, সংজ্ঞাটা বলবে জাফরিন বলবে সংরক্ষিত তহবিলের সংজ্ঞাটা। জাফরিন। স্যার ভুলে গেছি। ভুলে গেলে আমার ক্লাসে হবে না, ভুলে যাওয়া বন্ধ, ঠিক আছে? তাসিন, সংরক্ষিত তহবিলের সংজ্ঞা। তাসিন, একবার নক করার পরে সঙ্গে সঙ্গে রেসপন্স করতে হবে। দ্যাট মিন্স আমি বুঝবো তো তুমি ক্লাসে নাই, ঠিক আছে? তোমরা ভিডিও অন করতে বলছি করছো না, সেটা আমি মেনে নিলাম, ঠিক আছে? হয়তো স্ক্রিন শেয়ার দেখতে গিয়ে এখানে হচ্ছে না, কিন্তু তুমি ক্লাসে যদি থাকো সঙ্গে সঙ্গে রেসপন্স করার কথা। তাসিন এখন পর্যন্ত রেসপন্স করছে না, এটা দিয়ে আমি কি বুঝবো? স্যার আমরা বলি। হ্যাঁ মাইমুনা বলো, মাইমুনা বলো। মুনাফার যে অংশটুকু ভবিষ্যৎ বিনিয়োগ বা ব্যবসা সম্প্রসারণের জন্য রেখে দেওয়া হয় বা সংরক্ষিত করা হয় তাকে সংরক্ষিত মুনাফা বলে। ঠিক আছে, তোমার মানে হচ্ছে টেবিলে খাতাটা একটু দেখি। খাতা নাই না? আচ্ছা, মারিয়া 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 বলো। মারিয়া আমাকে বলবা লভ্যাংশ নীতি কাকে বলে? স্যার এটা পারবো না। ওখানে সুন্দর করে লেখা ছিল লভ্যাংশ নীতি ডিভিডেন্ড পলিসি। না পারলে হবে না স্যার, পড়তে হবে, মানে পড়তে হবে। সোজা কথা হচ্ছে যে মানে তুমি দৌড়াতে পারলে দৌড়াও, দৌড়াতে না পারলে হাঁটো, হাঁটতে না পারলে মানে হচ্ছে যে গড়াগড়ি খাও, গড়াগড়ি খাও, যাই করবা করো, তোমার সামনের দিকে যাইতেই হবে, মূল কথা। এটা একজন আমাদের আমি আগের প্রশ্নটার উত্তর পারতাম, এটাতে পারি। হ্যাঁ আগের প্রশ্নটার উত্তর পারতাম আমি জানি, কিন্তু তোমাকে সব প্রশ্নের উত্তর জানতে হবে। এগুলো হচ্ছে বেসিক ফাইন্যান্সের। এখন তুমি মনে করো আমি সামনে তারল্য কাকে বলে তো বলবোই না, ডিভিডেন্ড পলিসি কাকে বলে বলবোই না, আমি সংরক্ষিত তহবিল কাকে বলে বলবো না, আমি সরাসরি আমার কথাতে বলে যাব এতটুকু সংরক্ষিত তহবিল রাখা হচ্ছে, এতটুকু তারল্য রাখা হচ্ছে, এরপরে এরকম হচ্ছে। কারণ তুমি নিজেই জানো সংরক্ষিত তহবিল কি তারল্য কি, তাহলে তুমি আমার কথার কোনো আগামাথায় বুঝবে না। ওই জন্য এখনো ধরে ধরে বুঝাচ্ছি এই টপিকগুলো। সো এখনো যারা মিস করতেছো তাদের কপালে খুবই বড় ধরনের দুঃখ আছে ফাইন্যান্স করতে গিয়ে। আমি বারবার বলছি কথাগুলো, হয়তো এখনো পাত্তা দিচ্ছ না অনেকে, বুঝবা, ঠিক আছে? আর ফাইন্যান্সটা এমন না যে ম্যান্ডেটরি সাবজেক্ট, ঠিক আছে? এবং তুমি যদি ভালো স্টুডেন্ট হইতে চাও, সোজা কথা, ভালো